হাজব্যান্ড বিদেশ যাওয়া 2-3 মাথায় আমার শাশুড়ি মা আমাকে বললেন, ছোট বউ, তোমার জিনিসপত্র সব গুছিয়ে মেজো বউর ঘরে যাও। এখন থেকে তোমরা দুজন এক রুমেই থাকবে। বড় খোকা সামনের সপ্তাহে আসবে, তখন বড় বৌমার বড় খোকা ওর ওই রুমেই থাকবে। ওনার কথাটা শুনে আমি অবাক হলাম। বিয়ের পর থেকে 3 মাস এই ঘরেই ছিলাম, আর হাজব্যান্ডের যাওয়া 2 দিন না হতে ঘর ছেড়ে দিতে হবে? তাও না হয় দিলাম, কিন্তু দুজনকে এক রুমে শেয়ার করতে হবে? কথাগুলো ভেবে আমি শাশুড়ি মাকে কিছু বলতে যাব, তার আগে মেজোভাবি আমাকে চোখের ইশারায় চুপ করতে বলল। আমি আর কিছুই বললাম না। একটু পর মেজোভাবি ওনার ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন, কি করছিলে ছোট বউ? জানো না এই বাড়িতে কেউ মা বাবার মুখের উপর কথা বলেন না, তারা যা বলে তাই হয়। কিছু বললে উল্টো তোমার পরিবারকে ডেকে আরও কথা শোনাবে। প্রথম প্রথম আমি ওনাদের এসব অন্যায় আবদার মেনে নিতে না পেরে তর্ক করতাম। তার পরিণতি হিসেবে তারা আমার পরিবারকে ডেকে আমার নামে নানান রকম অভিযোগ দিয়ে অপমান করত। তোমার ভাইয়াও কোনোদিন কিছু বলতো না। এসব কিছু সহ্য করতে করতে একসময় মা বাবার সম্মানের কথা ভেবে আমি চুপ করে গেলাম। তারপর থেকে আর কিছুই বলি না। তুমি অযথা ওদের সাথে মুখ লাগিয়ে ঝগড়া অশান্তি করো না। আমি বললাম, ভাবি, আমি তো খারাপ কিছু বলছি না। বিয়ের পর মেয়েদের একটা পার্সোনাল ঘর তো অন্তত থাকা দরকার। আপনি চিন্তা করবেন না, আমি ঝগড়া করব না। দেখি আজকে বিষয়টা আপনার দেবরকে বলি, কি বলে। মেজো বেবি বললেন, আচ্ছা, যা করবে ভেবে চিন্তে করো। রাতে আমার স্বামী আরহামের সাথে ফোনে কথা বলতে বলতে বললাম, আরহাম, মা এই ঘরটা ছেড়ে দিতে বলেছে আমাকে, তারপর মেজো বাবির সাথে থাকতে বলেছে। আরহাম বলল, ও। আমি বললাম, ও মানে? তুমি কিছু বলবে না? আরহাম বলল, কি বলবো? মা যখন বলেছে তখন শোনো। আমি বললাম, মানে কি শুনবো? মানে প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে। এসব কি উদ্ভট নিয়ম? এই ঘর না হয় থাকতে না দিল, আরও 2টো রুম তো ফাঁকা পড়ে আছে, সেখানে না হয় থাকি। দুজনকে এক রুমে কেন থাকতে হবে? তার উপর তুমি জানো আমি এইভাবে কখনো থাকিনি। একটু বড় হওয়ার পর থেকে আলাদা রুমে থেকেছি। আমি পারবো না শেয়ার করে থাকতে। আরহাম বলল, শ্বশুর বাড়িতে আসলে একটু মানিয়ে নিতে হয় রিয়া। আর তুমি যখন থাকতে পারবে না, আমি মাকে বলছি তোমাকে একটা ব্যবস্থা করে দিবে। কথাটা বলে আরহাম ফোন কেটে দেয়। ফোন কেটে যেতে আমার বুকটা কেমন ভারী হয়ে আসে। ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে। কিছুদিন আগে যে মানুষটা বলেছিল আমার সব বিপদে পাশে থাকবে, যে কোনো সমস্যায় তাকে জানাতে, আর এখন এই কথাটা বলতেই তার রূপ পরিবর্তন। সেই রাতে আর আরহাম ফোন দিল না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতেই দেখি শাশুড়ি মা মুখটা বাংলার পাঁচের মতো বানিয়ে আছে, কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি করে দিতে হবে আম্মা? সে আমাকে কিছু না বলে হাতে থাকা পাতিল মেঝেতে সজোরে আছড়ে ফেলে। তারপর চিৎকার করে বলে, এই বাড়িতে আজ পর্যন্ত কেউ আমার সিদ্ধান্তের উপর কথা বলেনি, আর তুমি মেয়ে বারবার প্রশ্ন তোলো। আমার কথা শোনো না, আমার নামে বিচার আমার এই ছেলের কাছে দাও। শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে গেলে এসব চলবে না। আমি স্তব্ধ হয়ে বললাম, নিয়ম ভাঙার মাঝে পরিবর্তন হয় আম্মা। আর আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। স্বামীর বাড়িতে একটা আলাদা ঘর পাওয়ার বউদের অধিকার, তা আপনার এই আজগুবি নিয়মের জন্য কেন সবাই স্যাক্রিফাইস করবে? আজ পর্যন্ত না হলেও এখন নিয়ম বদলান, সময় পাল্টেছে, প্লিজ আপনিও পাল্টান। কথাগুলো বলে গটগট করে হেঁটে রুমে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর বাইরে বাবার গলার আওয়াজ পেলাম। এ কি, বাবা এই সময়? দৌড়ে বাইরে গেলাম। হ্যাঁ, আমার বাবাই দাঁড়িয়ে আছে। শাশুড়ি আমার নামে নানান কথা বলেছে। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই আমার চোখে জল এসে গেল। শেষমেশ সেভাবে আমার বাড়িতে বাবাকে আসতে হলো। আমি কোনো রকম চোখের জল মুছে মাথা নিচু করে বাবার কাছে এগিয়ে গেলাম। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, এই যে বেয়াই, আপনার বেয়াদব মেয়ে এসে গেছে, বোঝান শ্বশুরবাড়িতে কীভাবে চলতে হয়। বাবা একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। এটা দেখে আমার বুকের ভেতর ঝড় বইতে লাগলো। তখনই বাবা ঠান্ডা গলায় বললেন, রিয়া, তোমার জামা কাপড় গুছিয়ে নিয়ে এসো। শাশুড়ি মা আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন বেয়াই? বাবা বললেন, আপনি যা শুনলেন। বাবা মায়ের সিদ্ধান্ত মেয়েকে দেখে শুনে প্রাত্যস্ত করা। আমি সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু আমি পারিনি সঠিক মানুষের হাতে আমার মেয়েকে তুলে দিতে। তার জন্য আমার মেয়ের কাছে আমি অপরাধী। ক্ষমা করে দিস মা আমাকে। তবে আমার ভুলের বোঝা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে না। এই বাড়িতে একটা ঘরে থাকার জন্য বিচার সালিশ বসবে, সেই বাড়িতে তোকে থাকতে হবে না। বাবার মুখে কথাগুলো শুনে আমি যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। শাশুড়ি মা কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বললেন, এসব কি বলছেন বেয়াই? বিয়ে কি খেলা নাকি যে হুটহাট করে সব শেষ করে দিবেন?
বাবা শান্ত অথচ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, বিয়ে অবশ্যই খেলা নয়, কিন্তু সেটা কোনো জেলখানাও নয়। আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করেছি, বড় করেছি, দাসী হওয়ার জন্য নয়। আরহামের ওপর আমার অনেক ভরসা ছিল, কিন্তু যে ছেলে স্ত্রীর আত্মসম্মানের চেয়ে মায়ের অন্যায় আবদারকে বড় করে দেখে, সে কখনো একজন ভালো জীবনসঙ্গী হতে পারে না। আমি এই ফাঁকে ব্যাগ গুছিয়ে বাইরে আসলাম। ঠিক তখনই আরহামের কল ভেসে উঠল আমার ফোনে। সম্ভবত বাড়ি থেকে কেউ ফোন করে তাকে সবটা জানিয়েছে। আমি ফোন রিসিভ করতে বাড়ির গেটে আমাকে বাবার সাথে ব্যাগ গোছা হাতে দেখে থমকে যায়। আরহামের চোখ মুখে তখন এক অদ্ভুত অস্থিরতা। সে দ্রুত গতিতে বলে, রিয়া, এসব কি করছো? মা যা বলেছে একটু মানিয়ে নিলেই তো হতো। তুমি কি বুঝছো না, এতে আমাদের মানসম্মান সব ধুলোয় মিশে যাবে? আমি সোজা আরহামের চোখের দিকে তাকালাম। আমার কণ্ঠ তখন অনেক বেশি স্থির। মানসম্মান তো তখনই ধুলোয় মিশে গিয়েছিল আরহাম। যখন তুমি আমাকে একটা ঘরের অধিকারের জন্য লড়াই করতে দেখেও পাশ কাটিয়ে গিয়েছিলে। তুমি তোমার নিজের প্রাইভেসি চেয়ে সবসময় আমার থেকে, আর আমার বেলাতেই তোমার সব নিয়ম বদলে গেল। আমি কোনো অবাস্তব আবদার করিনি। আমি চেয়েছিলাম আমার প্রয়োজনীয় অধিকারটুকু, কিন্তু তুমি সেখানে দাঁড়িয়ে আমাদের সম্পর্কের চেয়ে তোমার মায়ের অন্যায়কে বড় করে দেখলে। আরহামের কিছু বলার আগে বাবা আমার হাত ধরে গেটের দিকে নিয়ে চললেন। মেজবাবু দূর থেকে করুণ চোখে তাকিয়ে রইলেন। সম্ভবত আমার এই বেরিয়ে আসাটা তাকে নিজের অসহায়ত্বের কথা আরও একবার মনে করিয়ে দিল। গাড়িতে ওঠার আগে আমি একবার পিছন ফিরে তাকালাম। সেই বাড়িটা, যেটা এতদিন আমি আমার সংসার বাবার স্বপ্ন দেখেছিলাম, তা এখন বড় অচেনা মনে হচ্ছে। বাড়ি ফেরার পথে বাবা আমাকে আগলে ধরে বললেন, ভুল মানুষের সাথে সারা জীবন কাটানোর চেয়ে একা থাকা অনেক সম্মানের। তুই ভেঙে পড়িস না মা, তোর জীবন নতুন করে শুরু আজ থেকেই। 1 মাস পর নিজের পুরনো রুমে বসে জানালার বাইরে আকাশটা দেখছি। বাবার প্রশ্রয় এবং নিজের ইচ্ছাশক্তিতে আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করেছি। আরহামের কাছ থেকে ডিভোর্সের নোটিশ পাঠাতে আমার দেরি হয়নি। সে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, ক্ষমা চেয়ে দীর্ঘ মেসেজ পাঠিয়েছে, কিন্তু আমি আর ফিরে যাইনি। মেজো বাবির সাথে মাঝে মাঝে কথা হয়। তিনি জানান, আমার চলে যাওয়ার পর ওই বাড়িতে অনেক পরিবর্তন এসেছে। আমি যে সাহসটুকু দেখিয়েছিলাম তা দেখে মেজবাবু এখন তার অধিকারের কথা বলতে শিখেছেন। এরপর প্রায় 1 বছর আমি বাইরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। এর মধ্যে আরহামের সাথে আমার যোগাযোগ করিনি, কিন্তু মন থেকে ওকে ভুলতেও পারিনি। হঠাৎ মনে হলো রাস্তায় আরহাম দাঁড়িয়ে। ও কীভাবে আসবে বলে মনের ভুল ভেবে আনমনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ভূতের মতো সামনে এসে দাঁড়ায় আরহাম। ওকে হঠাৎ দেখে আমি কী বলবো বুঝে উঠতে পারি না। ওকে আমার কপালে চুমু দিয়ে বলে, একবার ভুল করে হাত ছেড়ে দিয়েছিলাম, এবার আর ছাড়ছি না। আমি কিছু বলতে গেলে ঠোঁটে হাত রেখে বলে, তোমাকে কিছু বলতে হবে না, যা বলার এবার আমি বলবো। বাড়ির ভিতরে বাবা আছেন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আরহাম মুচকি হেসে বাড়ির ভিতরে চলে গেল। আমি সেদিকে চেয়ে বুঝতে পারলাম, মায়ের সংসার শুধু 4 দেয়ালের ভিতর থাকে না। যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে মায়া নামক শিকল দিয়ে আটকে থাকাটাই হলো সবচেয়ে বড় অভিশাপ। আমি এখন মুক্ত, আমি এখন সুখী। আমার জীবনের নতুন অধ্যায়ে আমি আমার প্রধান চরিত্র, আর আমি সেই চরিত্রের অভিনয় করতে পেরে ভীষণ গর্বিত।